1998 সালে যমুনা সেতু উদ্বোধনের পর থেকে টোল আদায় করেছে 4টি প্রতিষ্ঠান। এদের সাথে চুক্তি হয় 5 বছরের জন্য, কিন্তু 2016 সালে চুক্তি শেষ হলে বাধে বিপত্তি। ঠিকাদার নিয়োগ সময়ের ব্যাপার, তাই কারিগরি সহায়তার জন্য আনিসুল হকের প্রতিষ্ঠান সিএনএসকে 6 মাসের দায়িত্ব দেওয়া হয়। পরে সেই প্রতিষ্ঠানই যাতে কাজ পায় এমন শর্ত আরোপ করা হয়। তারপরও কাজটি পাবে না বুঝতে পেরে হাইকোর্টে রিট করেন সাবেক আইনমন্ত্রীর প্রতিষ্ঠানটি। মামলা চলাকালে টোল আদায় করতে থাকে সিএনএস। 8 বছরে প্রায় 40 কোটি টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। 2022 সালে রিট নিষ্পত্তি হলে আবারও দরপত্র আহ্বান করে সেতু কর্তৃপক্ষ। 50টি কোম্পানি টেন্ডার জমা দিলেও বাছাইয়ে রাখা হয় 3টিকে। এর মধ্যে সিএনএসও ছিল। চীনা কোম্পানি সিআরবিসি প্রস্তাব দেয় 60 কোটি 57 লাখ টাকার, বেজিং আর এইচওয়াই টেকনোলজি 74 কোটি 71 লাখ টাকা, আর আনিসুল হকের সিএনএস দেয় প্রায় 80 কোটি টাকার প্রস্তাব। কিন্তু যমুনা সেতু পরিচালনায় অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সর্বনিম্ন দরদা থেকে বাদ দেওয়া হয়। তাদের প্রস্তাব ছিল 55 কোটি 36 লাখ টাকার। টেন্ডার কিনলো 50টা, ড্রপ করছে 10টা। ওপেনিংয়ের সময় 2টা কোম্পানি আনিসমানি দেয়নি। তা 8টা টিকার মধ্যে এখন সবজি তো খুলছে, এদের কাছে না, সব এরা নিজেরাই খুলছে। খুললে দেখছে যে আমি লোয়েস্ট। আমার এটা রাস্তা করে সরাই দেখাইলো, আমরা সিরিয়ালি 4টা খুললাম। গভর্নমেন্ট টপল ডাউন হয়ে গেল, পরে তাড়াতাড়ি করে চাইনিজ কোম্পানির লোয়েস্ট বানায় সিএনএসরে দেওয়ার চেষ্টা ছিল। গত 1 সেপ্টেম্বর থেকে যমুনা সেতুতে টোল আদায় শুরু করেছে চীনা কোম্পানি। তবে সর্বনিম্ন দরদা থেকে কাজ না দেয়ায় 5 বছরে সরকারের ক্ষতি 20 কোটি টাকা। সেতু বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কয়েকটি কোম্পানি সব কাজ দখলে রেখেছিল বলে অভিযোগ বঞ্চিতদের, যদিও তা অস্বীকার করেছেন প্রধান প্রকৌশলী। আমরা টেকনিক্যাল প্রপোজালগুলো ইভ্যালুয়েশন করি। টেকনিক্যাল প্রপোজালে ইভ্যালুয়েশনে যারা রেসপন্সিভ হয় শুধুমাত্র তাদের আর্থিক প্রস্তাব খোলা হয়। এই আর্থিক প্রস্তাবের মধ্যে যে লোয়েস্ট হয় তাকে কাজ দেওয়া হয়। টেকনিক্যাল পার্টে ওরা কি করে, মন মতো 4টি টেন্ডারই খুলে। টেকনিক্যালি তো আমরা হাই পয়েন্ট, কিন্তু ইউরোপিয়ান কোম্পানি আমার জয়েন্ট ভেঞ্চার, তখন তারা বলে কি যে হ্যাঁ আপনাদের তো এইটা নাই ওটা নাই, মানে আমতা করে কোনো উত্তর দিতে পারে না, সঠিক উত্তর দিতে পারে না, কারণ আমরা সব কিছুই তো দিছি। আমরা কি যাই না, আমরা যমুনা ব্রিজ চাইছি, আমরা যাই না কিভাবে টেন্ডার দিতাম। যে 3টি কোম্পানি কাজের জন্য উপযুক্ত বিবেচিত হয় তাদের কে কত নম্বর পেয়েছে এবং অন্যদের কেন বাদ দেওয়া হয়েছে এসব জানতে চাইলে সেতু সচিব বা প্রধান প্রকৌশলী কথা বলতে রাজি হননি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে দরপত্র প্রক্রিয়া স্বচ্ছ না হলে খরচ বাড়ে, যা টানতে হয় যাত্রীদের। অস্বচ্ছ প্রক্রিয়ায় যদি এই ধরনের কোনো টেন্ডার হয় তার জন্য কিন্তু একটা রিভিউ হবে এবং এটা ইন্ডিপেন্ডেন্ট। সবচেয়ে বড় যে জিনিস আগের সরকারে ছিল, সবাই সিন্ডিকেট হয়ে গিয়েছিল। সুতরাং তার স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট। সেতুসহ বিভিন্ন সড়ক অবকাঠামোর টোল আদায়ে বিদেশি নির্ভরতা কমালে সাশ্রয় হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন শিক্ষার্থী আফসানা রাচি। এরপর আবারও ওঠে এসব বাহন বন্ধের দাবি। সড়কে তীব্র যানজট ও ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে এসব অটোরিকশা। নেই কোনো নিয়ন্ত্রণ, দাপিয়ে বেড়াচ্ছে গলি থেকে প্রধান সড়কে। নিয়মের তোয়াক্কা না করে চলাচলে বেড়েছে দুর্ঘটনা। প্রধান সড়কে বিপাকে পড়তে হচ্ছে অন্যান্য যানবাহনকে। বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে একজোট হয়ে রাজপথে বিশৃঙ্খলা চালকদের। খোদ রাজধানীতে অবৈধ এসব বাহনের সংখ্যা 10 লাখের বেশি। প্রশ্ন উঠেছে কাদের পৃষ্ঠপোষকতায় এই দৌরাত্ম্য। এসব বাহন ঘিরে সারা দেশে চলছে শত কোটি টাকার অবৈধ বাণিজ্য। যাত্রী কল্যাণ সমিতি বলছে আওয়ামী সরকারের আমলে ফুলে ফেপে উঠে চক্র। পরিকল্পিত উপায়ে এক একটি রোডকে মডেল হিসেবে ধরে যদি উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হয় তাহলে সরকারের যেমন সংকট তৈরি হতো না, ঠিক তেমনি করে এই অটোরিকশা চালকরাও একত্রে সংগঠিত হওয়ার সুযোগ পেত না। এর আগেও অটোরিকশা বন্ধের সরকারি উদ্যোগ ভেস্তে গেছে। এজন্য সম্মিলিত উদ্যোগ নেয়ার তাগিদ পরিবহন বিশেষজ্ঞদের। নতুন করে যন্ত্রাংশ আমদানি বন্ধের দিচ্ছেন তাগিদ। ঢাকা শহরেই দৈনিক প্রায় 1000-এর মতন এ ধরনের যানবাহনের জন্ম হচ্ছে। তো আমি বলবো আসলে জন্মটা বন্ধ করতে হবে। সেক্ষেত্রে যে ব্যাটারি মোটর যেটা আমরা বাইরে থেকে আমদানি করছি সেখানে একটা নিয়ন্ত্রণ লাগবে, এবং চার্জিং স্টেশনগুলি যেখানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে এই ধরনের বাহনে চার্জ করা হচ্ছে সেখানেও কিন্তু একটা নিয়ন্ত্রণ আনতে হবে। বর্তমানে সারা দেশে অটোরিকশা ছাড়িয়েছে 40 লাখেরও বেশি। এসব বাহন চার্জে খরচ হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎও। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সকাল 10:40 কমলাপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিশোরগঞ্জ এক্সপ্রেস ছাড়েনি। শুধু কিশোরগঞ্জ এক্সপ্রেস নয়, জামালপুর, অগ্নিবীণা, জয়ন্তিকা সহ অন্তত 10টি ট্রেন বিকেল 4টা পর্যন্ত প্ল্যাটফর্মেই ছিল। দীর্ঘ সময় অপেক্ষায় নাভিশ্বাস যাত্রীদের। কেউ অলস ঘুমে, কেউ বা ট্রেন থেকে নেমে বসেছিলেন প্ল্যাটফর্মে। দুর্ভোগ থেকে মুক্তির অপেক্ষায় রেল যাত্রীরা। আমাদের তো টিকিট ছিল 10:30টায়, ছাড়ার কথা, এখন তো 1টা বেজে যাচ্ছে, তাও ট্রেন ছাড়ার কথা। আমরা এখানে 10টা বাজে আসছি, এখন পর্যন্ত ট্রেন ছাড়ে নাই। আর ওনারা শিওর দিয়ে কিছু বলতেছেও না যে কখন ছাড়বে। এখানে তো অবরোধ, তারা তো সঠিকভাবে সময় দিচ্ছে না। হ্যাঁ, তারা বলছে ওইখানে যদি কোনো শান্ত হয় তাহলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে। এরা কুম্বালা সারে ঠিক নাই, কইতারে না নিধি কুম্বালার সারে এখন আমরা যাইতেছি। রেল কর্তৃপক্ষ অবশ্য বলছে বিকেল 4টা পর্যন্ত ছাড়তে পারেনি কোনো ট্রেন। শিডিউল বিপর্যয় কাটাতে লাগবে কিছুটা সময়। অটোরিকশা চালকদের অবরোধ প্রত্যাহারের পরেই ছাড়ে ট্রেন। শিডিউল বিপর্যয় তো আলটিমেটলি হয়ে যাবে, তবে আশা করছি যে যদি অল্প কিছুক্ষণের মধ্যে কিছু হয় তাহলে শিডিউল বিপর্যয় যেটা আছে আমাদের লেভেল থেকে আমাদের সবগুলো ডিপার্টমেন্ট সবাইকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি প্রস্তুত আছি। যতটা শিডিউল বিপর্যয় কমিয়ে আনা যায় আমরা কাজ করে যাব। সকাল 9:45 কমলাপুর থেকে সবশেষ তিতাস কমিউটার ছেড়ে গেছে, তবে সেটি আটকে ছিল তেজগাঁ স্টেশনে। বিকেলে অবরোধ উঠে যাওয়ার পর শুরু হয় রেল চলাচল। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিঠামইনের প্রত্যন্ত গ্রাম হোসেনপুর। হাওরের মাঝে 40 একর জায়গা জুড়ে প্রেসিডেন্ট রিসোর্ট। সাবেক ডিবি প্রধান হারুন অত্যাধুনিক এই রিসোর্টটি গড়ে তোলেন। পুকুর, হেলিপ্যাড, সুইমিং পুল ও ক্যাফে সুবিধাসহ ডুপ্লেক্স কটেজে 40টি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে। প্রতি কক্ষের একদিনের ভাড়া 20,000 টাকা। তাই রিসোর্টটিতে সাধারণের যাতায়াত ছিল না বললেই চলে। তবে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই জনমানবহীন ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। রেস্টুরেন্টে ঘুরতে আসছিলাম, এখন এসে দেখি এখানে তালাবদ্ধ দেওয়া। ঢাকা থেকে বিভিআইপি লোকজন আসতো, কারণ হারুন সাহেব ছিল তখন একজন ক্ষমতাসীন পুলিশ কর্মকর্তা। অভিযোগ আছে রিসোর্টের জন্য ভয় দেখিয়ে জোরপূর্বক নেয়া জমির দাম এখনো পাননি অনেকেই। যাদের সম্পত্তি দখল করে তৈরি হয়েছে রিসোর্টটি, তারা এখনো হারুনের ভয়ে মুখ খুলছে না। জায়গা কিনছে আর কিছু সাধারণ মানুষ এবং নিরীহ মানুষ তাদের জায়গা জোরপূর্বক দখল করে এই রিসোর্টটা করছে। কিন্তু তখনকার সময় ওই সাধারণ মানুষগুলা হারুনের এই অত্যাচারের কোনো প্রতিবাদ করার সুযোগ পায় না। দেখতে চাই যে সত্যিকার অর্থে যে এত টাকা কোথা থেকে হারুন সাহেব পেল। 5 আগস্টের পর থেকে রিসোর্ট বন্ধ রয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা হারুনের ভাই শাহরিয়ার রশিদ আছেন পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্থিতিশীল পরিস্থিতির কারণে 6 অক্টোবর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করা হয়। ব্যবসায়ীদের দাবি, এতে পর্যটন খাতে ক্ষতি 10 কোটি টাকার বেশি। 1 নভেম্বর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। এরপর পর্যটক বাড়তে শুরু করে। ঝুলন্ত সেতু, পল অয়েল পার্ক, আসাম বস্তি, কাপ্তাই সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে ভিড় বেড়েছে। সবুজ প্রকৃতি, হ্রদের নীল জলরাশি আর পাহাড়ি ঝর্ণায় বিমোহিত পর্যটকরা। ওয়েদারটা মোটামুটি কুল, শীতের শুরু, সবকিছু মিলে এখানকার পরিবেশটা খুবই চমৎকার। আমরা এখানে শুরু করছি আমরা পলয়েন পার্ক দিয়ে এবং বিভিন্ন লেক দিয়ে শেষ করব, কাপ্তাই যাব, ওদিক দিয়ে এখান থেকে অনন্যাকে যাব। পর্যটক বাড়ায় হোটেল মোটেলে ফিরেছে সুদিন। আশা দেখছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে পর্যাপ্ত টুরিস্ট রাঙামাটিতে এসেছে এবং শুধুমাত্র আমাদের এই ঘাট থেকেই আমরা অনেকগুলো বোট ভাড়া দিয়েছি। 1 তারিখের পর থেকে কিছু কিছু টুরিস্ট বাড়তেছে, আমরা আশা করছি যে ভবিষ্যতে আরো কিছু বাড়বে বলে মনে হচ্ছে। ডিসেম্বরে স্কুলে বার্ষিক পরীক্ষা শেষ হলে পর্যটক আরও বাড়ার আশা। এতে ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। টুরিস্ট আগমন প্রচুর পরিমাণে আগমন হয়েছে। আশা করি আমাদের বিগত 2 মাস ধরে যেটা ক্ষয়ক্ষতি হয়েছিল এটা আমরা পুষিয়ে দিতে পারবো বলে আশা রাখছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।